বেসিক্যালি এনএস এর বটলটা, দিস আর দ্য এমার্জেন্সি ড্রাগস। সেগুলো তোদের যেহেতু যতটুকু সিলেবাসে আছে সেইটুকুর জন্য এই কটাই এমার্জেন্সি ড্রাগ রাখা হচ্ছে এখানে আপাতত, ঠিক আছে? তো ফার্স্ট ইজ এনআরপি হয়ে গেছে তো? স্টেপস মনে আছে কারো? বলো। কনফিডেন্টলি বলতে হবে তো। ফার্স্টে কি করবো? একটা বাচ্চা জন্মালো, ফার্স্টলি হচ্ছে এনআরপি ফুল ফর্ম কি? হ্যাঁ এক্স্যাক্ট, শুধু ক্রাই না, আরো কয়েকটা জিনিস আছে। এই চেয়ারটা নিয়ে চলে না? হ্যাঁ, তিনটে কোয়েশ্চেন জিজ্ঞেস করি ফার্স্ট। ইয়েস, হোয়াট আর দ্য কোয়েশ্চেনস? টার্ম আর ক্রাইং, হ্যাঁ বলতে ক্রাইং বা রেসপিরেশন নিচ্ছে কিনা, আর কালার দেখি না বাচ্চা, কালার কীরকম আছে বাচ্চা দেখি, তো সেগুলো, তো সেটা দেখে ফার্স্ট হচ্ছে সব এনআরপি মানে হচ্ছে রিসাসিটেশন কাইন্ড অফ রিসাসিটেশন। এবার সব বাচ্চা তো রিসাসিটেশন লাগবে না, রিসাসিটেশন তাদেরই লাগবে যারা হুম ইজ নট গেটিং এনি, মানে নিজের রেসপিরেটরি এফার্টস নেই বা সার্কুলেটরি এফার্টস নেই এরকম টাইপ। তো সেই বাচ্চাগুলোকেই আমাদেরকে রিসাসিটেশন করতে হবে। কিন্তু অন্য যে স্টেপসগুলো, তাহলে কিছু কিছু স্টেপস আছে যে বাচ্চা ইনিশিয়াল স্টেপস বলা হয়, সেই ইনিশিয়াল স্টেপস আর ফর হোয়াট, সব বাচ্চার জন্য ইনিশিয়াল স্টেপস কিছু কিছু বাচ্চার লাগে। ইনিশিয়াল স্টেপসের মধ্যে জিনিসগুলো যে কী পজিশনে শোয়াবো, কীরকমভাবে বাচ্চাকে ড্রাই করব, এগুলো সব ওয়ার্ম করব, এগুলো ইটস কমন ফর এভরি পেশেন্ট, মানে এভরি নিউবর্ন, ঠিক আছে? এই এনআরপিটা শুধুমাত্র যে বাচ্চা জন্মানোর পরে লাগবে তা নয়, নর্মালি ধর বাচ্চা এনআইসিউতে আছে বা কোনো অসুস্থ বাচ্চা, তাকেও রিসাসিটেশন করতে হতে পারে। তো এনি emergency drugs are for those condition, মানে মোস্টলি ফর কোনো বাচ্চা আয়দার এসেছে হচ্ছে এমার্জেন্সিতে, মানে কমিউনিটি থেকে কোনো বাচ্চা এমার্জেন্সিতে এসেছে, তাদের জন্য কী কী ড্রাগ আমরা অ্যাজ আ ইউজ করতে পারি, অথবা কোনো বাচ্চা হয়তো অ্যাডমিটেডই আছে, সে ক্র্যাশ করে গেছে তার জন্য, ঠিক আছে? আর এনআরপি এবারে তাহলে কিছু আছে, তাহলে এনআরপিটা কাদের জন্য ভ্যালিড? ইটস ভ্যালিড ফর নিওনেটস, কারণ নিওনেটকে যদি আমাকে বাঁচাতে হয় আমাকে স্পেসিফিক কিছু ওয়েতে তাকে অ্যাড্রেস করতে হবে দ্যান অ্যাডাল্ট অর চিলড্রেন, ঠিক আছে? অ্যাডাল্টেরও সিপিআর দেওয়া হয়, ঠিক আছে? এই বাচ্চারও এনআরপি ইজ আ কাইন্ড অফ সিপিআর, মানে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, ঠিক আছে? কিন্তু ওখানে যেরকম আমরা কি বলি কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, মানে ওখানে হার্টটা আগে, বা বড়দের জন্য হার্ট আগে চালু করতে হবে, পরে রেসপিরেশন। কিন্তু বাচ্চাদের জন্য আগে ব্রেথ, তারপরে সার্কুলেশন, ঠিক আছে? অলওয়েজ মানে এয়ারওয়ে তারপরে ব্রিথ, এয়ারওয়ে ব্রিদিং তারপরে সার্কুলেশন যাবে এতে, তো এমনিতে ওটা এবিসি। ইয়েস, ঠিক আছে? তাহলে এমার্জেন্সি ড্রাগস আর দোজ উইচ পেশেন্ট নিডস ফর এমার্জেন্সি। ইউজুয়ালি এই ড্রাগগুলো রাখা থাকে হচ্ছে ক্র্যাশ ট্রলি থাকে, সেগুলো ক্র্যাশ ট্রলিতে শুধু তো এই দুটো রাখা থাকে না, আরও অনেক ড্রাগস রাখা থাকে। ফর এক্সাম্পল তোর অ্যান্টি কনভার্সন ড্রাগস রাখা থাকতে পারে, কিছু কিছু অ্যান্টি স্প্যাসমোটিক ড্রাগস রাখা থাকতে পারে, যেরকম তোর নেবুলাইজেশন, সেটা তো অলরেডি হয়ে গেছে, নেবুলাইজেশন মিল করো, বা অক্সিজেন ইটসেলফ ইজ এমার্জেন্সি ড্রাগ, ঠিক আছে? এবার সেগুলো যেহেতু আলাদা করে পড়ানো হয়ে গেছে, সেজন্য আমরা এটাতে এখন আলাদা করে অক্সিজেন নিয়ে বলবো না, এখন আমরা স্পেসিফিক কিছু ড্রাগের উপরে ফোকাস করব। তো মোস্ট কমন যেটা, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, ঠিক আছে? এপিনেফ্রিন ইজ হোয়াট, কি ক্লাস অফ মানে কি এটার কাজ, সিম্প্যাথোমাইমেটিক, কোন রিসেপ্টরের উপরে কাজ করে? সব কিছুর উপরে, ইটস আ নন সিলেক্টিভ ড্রাগ, ঠিক আছে? ভেরি গুড। আর আরেকটা এপিনেফ্রিনের মতো আরেকটা ড্রাগ আছে নন এপিনেফ্রিন, সেটা কোন এর উপরে কাজ করে? ওটা মোস্টলি তোর কাজ, হ্যাঁ ওগুলো বেসিক্যালি দোজ আর ভেসোকনস্ট্রিকশনার। এটা হচ্ছে বোথ, ইট উইল অ্যাক্ট অন হার্ট, অন ভেসোকনস্ট্রিকশন, মানে পেরিফেরাল ভাস্কুলেচারের উপরে কাজ করবে, হার্টের, মানে হার্টের প্রত্যেকটা আইনোট্রপিক, গ্লাইকোজেন আইনোট্রপিক, ক্রোনোট্রপিক, সব কিছু, মানে হার্টের রিদম, হার্টের
রেট সব কিছু বাড়িয়ে দেবে। রিদম না, সরি, রিদমটা একটু ইরেগুলার রিদম করে দেয়, সেটা সাইড এফেক্ট পরে বলছি। আগে হচ্ছে যেটা করে হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়াবে, হার্ট রেট বাড়াবে, ঠিক আছে। আর কি বাড়াবে, তার সাথে পেরিফেরাল সার্কুলেশনে প্রেশার বাড়াবে, মানে ডিবিপিটাকে বাড়িয়ে দেবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা উইল ইনক্রিজ, মানে ভেসোকনস্ট্রিকশন ইন সব পেরিফেরাল ভাস্কুলারচার সেটা করবে। তো সেটা আমার কেন করা দরকার? মোস্টলি কি হচ্ছে, যখন কোনো বাচ্চা এক্স্যাক্ট, হ্যাঁ, বেসিক্যালি কিছু আমাদের ভাইটাল অর্গান আছে, কিছু আমাদের নন ভাইটাল অর্গান আছে। আমাদের মেন যখন বাচ্চাটা ক্র্যাশ করে গেছে, তখন আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে যেটা আমাদের ভাইটাল অর্গান, যেমন ব্রেন, কিডনি, লিভার, এই জিনিসগুলোতে যাতে সার্কুলেশন ভালো হয়। তাই জন্য আমি কি করছি, স্কিনের ভেসোকনস্ট্রিকশন করে দিচ্ছি, করে সেখান থেকে পুলিংটা, সেন্ট্রাল পুলিং হয়ে গেল ব্লাড, সেই এবারে ব্লাডটাকে আমরা কি করছি, হার্টকে কনস্ট্রিক্ট করাচ্ছি, করে চারিদিকে ছড়াচ্ছি। তাহলে দুটো অ্যাকশন একসাথে করছে, ওকে। এই দিস ড্রাগস উইল ডু দ্যাট। তো সেই জন্য আমরা কিছু কিছু, যখন বাচ্চা কোনো শকে চলে গেছে, শকে মানে শকের ডেফিনিশন, শক কি পড়ানো হয়েছে, শক ইজ লাইক হোয়াট, যে হ্যাঁ বল, মাল্টি অর্গান ফেলিয়ার ইজ একটুখানি সাজিয়ে বলতে গেলে বা সোজা করে বলতে গেলে, বডির যে বডির যে যতটা কাজ করার জন্য যে অক্সিজেনটা লাগবে বা সার্কুলেশন লাগবে, সেইটা হার্ট বা অন্য কোনো কারণে ইজ নট গেটিং, মানে ইজ নট রিচিং দ্য এন্ড অর্গান বেসিক্যালি, ঠিক আছে। আমার এন্ড অর্গান ক্যান বি এনিথিং, মানে এন্ড অর্গান ক্যান বি কিডনি, এন্ড অর্গান ক্যান বি স্কিন, এন্ড অর্গান ক্যান বি গাট, এনিথিং, হোয়াট এভার দ্যাট অর্গানস ডিম্যান্ড ইজ নট গেটিং, বেসিক্যালি সাপ্লাই ডিম্যান্ডে একটা মিসম্যাচ হচ্ছে। বেশ, সেটা হার্টের জন্য অসুবিধা হতে পারে, সেটা হতে পারে যে সার্কুলেটরি ফেলিয়ার হয়েছে সেটার জন্য হতে পারে, বা ইটসেলফ অক্সিজেন কমে গেছে সেজন্য হতে পারে। তো ইট ক্যান বি এনিথিং। তো সেটার সেই মিসম্যাচটা হলেই সেটাকে বলা হয় শক। তাহলে শকের অনেক রকমের টাইপস আছে। হ্যাঁ, শকের টাইপস যেগুলো আছে সেগুলোর মধ্যে ধর একটা, অনেক রকম ক্লাসিফাই করতে পারি। একটা ক্লাসিফাই করতে পারি যে আমি হাত দিয়ে ফিল করে কি কোল্ড শক না ওয়ার্ম শক, অ্যাজ সিম্পল এজ দ্যাট। যে আমি যখন হাত দিয়ে ফিল করছি তখন গাটা মনে হচ্ছে ওয়ার্ম না কোল্ড, সেটা একটা একদম ক্লাসিফাই, ইজ আ ভেরি। এবারে আর একটা কি শক হয়, যে মেকানিজম, যে কেন শকটা হয়েছে, তার মধ্যে কি কি হয়, হাইপোভলিমিক শক হতে পারে, সেপটিক শক হতে পারে, নিউরোজেনিক শক হতে পারে, কার্ডিওজেনিক শক হতে পারে, এতগুলো শক হতে পারে। তাহলে এই অ্যাড্রেনালিন কোন শকে কাজ করবে? মোস্টলি সব শকেই অ্যাড্রেনালিন কাজ করে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আমি এখন শুধু অ্যাড্রেনালিন পড়িয়ে দিলে ওইগুলোও সব পড়াতে হবে, জানি না তোদের এতে কতটা ইয়ে হবে। তো এই সমস্ত শকে তো অ্যাড্রেনালিনের ইন্ডিকেশন হচ্ছে ওইটা একটা, আর কি এনআরপি প্রোটোকলে অ্যাড্রেনালিন ইজ দেয়ার। যে এনআরপি মানে যে এনি রিসাসিটেশন যেখানে করছি সেখানে, পালসলেস আরেস্ট কথাটা, প্যালস বলে একটা জিনিস হয়। প্যালস ইজ হোয়াট, বড়দের যেরকম একটা, তোরা কোনোদিন করেছিস বিএলএস কোর্স করেছিস, বেসিক লাইফ সাপোর্ট। বেসিক লাইফ সাপোর্ট কি কী করে সিপিআর দিতে হয় সেটা ইয়ে করা। বাচ্চাদের জন্য বিএলএস হবে, বেসিক লাইফ সাপোর্ট মানে সবার জন্য। আর প্যালস হচ্ছে পেডিয়াট্রিক অ্যাডভান্স লাইফ সাপোর্ট, মানে বেসিক লাইফ সাপোর্ট দেওয়ার পরে যে বাচ্চাগুলোকে আমরা ঠিক করতে পারছি না তাদেরকে অ্যাডভান্স, ইনটিউবেশন করতে হলো, কতটা ড্রাগ, বা ইনটিউবেশন করার পরে কী করে ইয়ে করলাম, তারপরে ড্রাগ দিয়ে পালসলেস অ্যারেস্ট যাদের হয়ে গেছে। পালসলেস অ্যারেস্ট মানে বেসিক্যালি আমরা নর্মালি যেটা হয়, তো দেখেছিস সব জায়গায়, অনেক জায়গায় ভালো করে কোনো শপিং মল বা কোথাও গেলে ইসিডি বলে একটা জিনিস লেখা থাকে, কোনোদিন খেয়াল করেছিস? এক্সটার্নাল কার্ডিওভার্সন ডিভাইস থাকে, ঠিক আছে। সেগুলো তো যখন ইয়ে হয় তখন কোনো এতে আমরা একটা করে মানে দুটো লিড থাকে, লিড দিয়ে আমি জাস্ট লাগিয়ে দিই, ওটা নিজে থেকেই বেসিক্যালি রিড করে বলে দেয় যে এটাকে কার্ডিওভার্সন করা যাবে কি যাবে না। যেগুলো কার্ডিওভার্সন করা যায় না সেগুলো হচ্ছে পালসলেস অ্যারেস্ট, সেইগুলোকে আমরা তখন অ্যাট্রোপিন দিয়ে আমরা ট্রাই করি হার্টটাকে পাম্প শুরু করানোর জন্য, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, তাহলে কি কি বললাম, একটা হচ্ছে পালসলেস অ্যারেস্ট। পালসলেস অ্যারেস্ট মানে যেখানে আমি পালস পাচ্ছি না, পেশেন্ট অ্যারেস্টে মানে কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেছে, তাদেরকে আমি পালসলেস অ্যারেস্টের জন্য এখানে দিচ্ছি।
রিসাসিটেশন, যে কোনো রিসাসিটেশন, মানে নিওনেটাল রিসাসিটেশন হতে পারে, পেডিয়াট্রিক রিসাসিটেশন হতে পারে, সেগুলোর জন্য আমি এটাকে ইউজ করতে পারি। আর কিছুতে ইউজ করতে পারি, অনেক সময় আমরা অ্যাড্রেনালিন ইউজ করি ফর নেবুলাইজেশন, ঠিক আছে। অনেক অনেক ভেদ, মানে বাচ্চার এমন একটা হয়ে আছে যে তোরা পড়েছিস রিসার্চ এতে ওই ট্রুপ বা এগুলো, ট্রুপে কী হয়, ব্রঙ্কিওলাইটিস, বাচ্চা নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তখন আমরা কি অনেক সময় লিভোসালবুটামল দিই, লিভোসালবুটামল নেবুলাইজেশন করি অনেক সময়। তো এটা যেহেতু বিটা অ্যাকশন আছে সেহেতু বা আছে, তখন ওইখানের যে লোকাল ইডিমাগুলো ওটাকে কমিয়ে দেয় অনেক সময়। তো এটাকে আমরা ইন আ ফর্ম অফ নেবুলাইজেশন অলসো আমরা উই ক্যান ইউজ, ঠিক আছে। তাহলে আইভি দিতে পারি, অথবা আইএম দিতে পারি, অথবা ইন্ট্রাট্রেকিয়াল দিতে পারি, আর একটা দিতে পারি নেবুলাইজেশন ফর্মে। নেবুলাইজেশন ফর্মে ইজ ভেরি রেয়ারলি ইউজড। তাহলে আপাতত আগে আমরা আইভি দিই। আইভিতে কিরকম, অ্যানাফাইল্যাক্সিস, ইয়েস, অ্যানাফাইল্যাক্সিসের জন্য দিতে পারি, ইয়েস, শক, দ্যাট ইজ অলসো আর কাইন্ড অফ শক, একদম। তো সেটার ডোজ কি তাহলে? আচ্ছা, এটা দেখ, এটা কি লেখা আছে এখানে, পড়ো কতটা স্ট্রেংথ। স্ট্রেংথ পড়তে গেলে কি দেখতে হয়, 1 ml এ কতটা আছে। হ্যাঁ, এটার কত আছে দেখ, 1 mg আছে, each ml has 1 mg, তাহলে 1:1000 এ আছে। বুঝতে পারছিস কি, each ml মানে 1, খাতা পেন দেখ, তার মানে এটা আছে 1:1000। তারপরে আমরা অনেক রকম স্ট্রেংথ ইউজ করি, যদি এটা ডিরেক্টলি ইউজ করি তাহলে এটা আমি এই স্ট্রেংথে করব। যখন আমি আইভি দিচ্ছি তখন আমি কি ডোজে দেব, আমাকে বানাতে হবে 1:10,000। তাহলে আমি কি করে বানাবো এটা 1:10,000? ডাইলিউট করব এনএস দিয়ে। কি করে, কতটা এনএসে কতটা করব, ইয়েস, তাহলে 9 ml এনএস দেবো আর 1 ml এইটা দেবো, তাহলে টোটাল 10 ml হয়ে গেল। তাহলে 10 ml এ তোর আছে হচ্ছে 1 mg, যখন 1 ml এ 1 mg ছিল তখন 1:1000 ছিল, তাহলে 1 ml 10 ml এ 1 mg আছে মানে 1:10,000 হয়ে গেল। এইটার দেবো আমি 0.1 ml পার কেজি ডোজ, এটা দেবো আইভি। এবার আইভিতে একটুখানি বেশি আমরা ডোজ দিতে পারি, কারণ ওটা ইঞ্জেকশন দিচ্ছি। যখন এটাকে আমরা ধর আইভি অ্যাক্সেস করা নেই, মানে ইঞ্জেকশন মানে চ্যানেল করা নেই বাচ্চা, তখন আমরা দেব হচ্ছে আইএম ডোজে। আইএম ডোজে দেওয়ার জন্য আমরা কি করে দেব, আইদার আমরা এইটাকে ডিরেক্টলি দিতে পারি, তখন এইটাকে বেসিক্যালি আমার ডোজ হচ্ছে 0.01 mg পার কেজি, এতটা করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি এইটাকেই ডিরেক্টলি এই স্ট্রেংথটাকেই 0.1 ml করে দেবো, 0.01 ml করে দেবো, সরি। তাহলে আইএম এ কম সলিউশন দিলেই হয়ে যাবে। আইএম মানে আমাকে ইঞ্জেকশন দিতে হবে যাতে ব্যথাটা না লাগে, আরও বেশি হয়, তাই জন্য 0.1 ml পার কেজি করে 1:10,000 এটা দেবো। তাহলে সেম ডোজে দেওয়া হবে। লেফট আর্ম রাইট আর্মের কোনো ব্যাপারই নেই এতে, ঠিক আছে। আইএম দেবো, কোথাও একটা দেবো আইএম, সাবকিউটেনিয়াস দেবো না, আইএম দেবো, ঠিক আছে। সেটা দেবো সেটার ডোজেস 0.01 ml পার কেজি। মানে ধর কোনো 3 কেজির বাচ্চা যদি হয়, তাহলে যদি আমি আইএম দিতে চাই তাকে এইখান থেকে কত ml দেবো, 0.03 ml। আর আইভি দিতে হলে এটাকে ডাইলিউট করে অতটা ml দেবো, ঠিক আছে। ওকে, এই গেল হচ্ছে এটা। কতবার দেবো ধর দিলাম তো হলো না কিছু, আবার রিপিট করতে পারি, আর একবার রিপিট করতে পারি, ঠিক আছে। ম্যাক্সিমাম দুবারের বেশি দেওয়ার কোনো মানে হয় না, কারণ কোনটাতেই হয় না, মরে গেছে পেশেন্ট। সিপিআর দিতে হবে সবসময়, শুধু অ্যাড্রেনালিন দিয়ে উই নেভার স্টপ, ঠিক আছে। অলওয়েজ ক্যারি অন গিভিং সিপিআর, ঠিক আছে। এখন ওরকম কোনো কাট অফ নেই যে আমি কতক্ষণ ধরে সিপিআর দেবো, কতক্ষণ ধরে দেবো।
তাহলে ব্যাপারটা কি হলো, ধর কোনো পেশেন্ট আসলো আমার কাছে, ও আরেকটা আমরা দিতে পারি ইন্ট্রাট্রেকিয়াল। ইন্ট্রাট্রেকিয়াল মানে সেটা ডিরেক্টলি এই সলিউশনটাই আমরা ট্রেকিয়ার মধ্যে ঢেলে দেবো, ইনজেক্ট করে দেবো শুধু এর মধ্যে। দ্যাটস ভেরি ভেরি রেয়ারলি দেওয়া হয়, অতটা এফেক্টিভ কিনা ডু নট নো, বাট প্রেফারেবলি আইভি, আইভি ইজ দ্য বেস্ট, নইলে আইএম। ঠিক আছে, এই দুটো আমরা দিতে পারি, আইভি বা আইএমই বলবো যখন ইয়ে করো। ইন্ট্রাট্রেকিয়াল দেবে। অনেক সময় কি হয়, ধর এনআরপিটা শুরু হয়েছে, মানে একটা বাচ্চা তো ক্র্যাশ করে যাচ্ছে, তখন তোর তুই বাচ্চাকে অলরেডি ইনটিউবেট করেছিস, ইনটিউবেট করার সঙ্গে সঙ্গে তুই যদি হাতের কাছে ওই টিউবের মধ্যে তোকে দিয়ে দেয়, বিকামস ভেরি বেসিক্যালি ইজি হয়ে যায় ব্যাপারটা। তো তাই জন্য ওই একমাত্র তখনই আমরা একটা ইয়ে করতে পারি যে একমাত্র এনআরপিতেই আমরা ইন্ট্রাট্রেকিয়াল দিতে পারি। কিন্তু ধর কোনো বাচ্চা অলরেডি ভেন্টিলেটারেই আছে, তাকে আমি ওইটাকে খুলে ওর মধ্যে দেবো না, তাকে আমি আইভি দেবো, বিকজ আইভি ইজ দ্য ইন্ডিকেটর। তাহলে কোনো বাচ্চাদের এরকম ইয়ে আছে পেলস, মানে কোনো ইয়েতে হলে আমাদের একটা প্রোটোকল, যেরকম এনআরপি প্রোটোকল আছে সেরকম অ্যাডভান্স লাইফ সাপোর্ট অফ পেডিয়াট্রিক পেশেন্ট, সেটারও একটা ওরকম প্রোটোকল আছে। আমি প্রথমে বাচ্চাকে দেখবো সাড়া দিচ্ছে কিনা দেখবো, তাকে সিপিআর দেওয়া স্টার্ট করবো, ব্রেথ দেওয়া শুরু করব। এনআরপিতে কত কীরকম ব্রেথ দেয়, পার পার মিনিট কত করে দিতে হয়? 60 মিনিমাম। ঠিক আছে, অতগুলো ব্রেথ দেবো। ঠিক আছে, ওগুলো ইয়ে করে দেবো। তো তোদেরকে ডেমনস্ট্রেট করেছিস তোরা কেউ? এখনো বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে কি করতে হবে, প্রথমে কি করলি, বাচ্চা আসলো দেখলি যে বাচ্চাটা কেঁদেছে, তখন জাস্ট বাচ্চাকে ভালো করে মুছিয়ে ঠিক করে পজিশন করে রেখে দিল, হয়ে গেল। এবারে তারপরে বাচ্চা কাঁদেনি, তখন কি করবে, আসলো ভালো করে আগে মশালি, মোস্টলি 90% কেসে শুধু ড্রাই করলেই যে স্টিমুলেশনটা হয়ে যায়, তাতে স্টিমুলেটেড হয়ে গেলেই বাচ্চা কেঁদে দেয়। তাতেও যদি না হয় তখন ওয়্যার ডু ইউ স্টিমুলেট, হাউ ডু ইউ স্টিমুলেট দ্য চাইল্ড, কি করি আমরা, উল্টো করে পেটাই না তো, কি করি, কিচ্ছু করি না, শুধু রাব, পিছনের রাবটাই হচ্ছে ব্যাক রাব। ঠিক আছে, পায়ে একটা ফ্লিক করতে পারি, ব্যাস, আর কিছু করব না, একদম সিনেমার মতো উল্টো করে পেটাবো না। ঠিক আছে, বলবোও না, প্যাটও করে করবো না। ঠিক আছে, তাহলে সেটাতে যে স্টিমুলেট হলো। তাছাড়া কি করব, আর একটা জিনিসে বাচ্চারা খুব স্টিমুলেটেড হয়ে যায়, সাকশন করলে। উইথ সাকশন ডু ফার্স্ট, অলওয়েজ মাউথ ফার্স্ট। কেন, কারণ সিক্রিশনটা মাউথের কাছে আছে, তুমি যেই নাকের ওখানে দেবে ও নিজে একটা নিঃশ্বাসটা নেবে, ওই মুখের পুলড সিক্রিশনগুলো ভেতরে ঢুকে যাবে। সেটাকে অ্যাভয়েড করার জন্য আগে মাউথ সিকিয়ে হয়ে গেল, তখন আমি ওইটা নোজটা করলাম। ওকে, তারপরে কি করলাম, তাও কাঁদলো না বাচ্চা। ইনিশিয়াল স্টেপসে কি ছিল, পজিশন, প্রথমেই ছিল ওয়ার্ম, পজিশন, ড্রাই, রিপোজিশন, তারপরে সাকশন, তারপরেও যদি না হয় পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। ইয়েস, ভেরি গুড, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন আমরা কি দিয়ে দিলাম, শুধু আম্বুবাগ ছাড়াও অন্য জিনিস দিয়েও করা যায়, তো যে কোনো পজিটিভ প্রেশার ভেন্টিলেটর আর কি দিয়ে করা যায়, টিপিস রিসাসিটেটর বলে একটা জিনিস হয়। ঠিক আছে, সেটা যদি এখানে থাকে আমরা দেখাতে পারি। তাহলে যদি বলা হয় যে পজিটিভ, তাহলে আমরা তো বলতেই পারতাম আম্বু করবো কথাটা তো বলি না, আমরা কি বলি, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, পিপিভি দেবো। তো তাহলে ওটার অন্য অনেকগুলো ইয়ে, মানে ওয়ে অফ গিভিং আছে। তাহলে একটা হচ্ছে আম্বুবাগ, দ্যাট ইজ মোস্ট রেডিলি অ্যাভেলেবেল। একটু বড় সেটআপে এখনো আম্বুবাগ ইউজ করা হয় না, এখন টিপিস রিসাসিটেটর ইউজ করা হয়। ঠিক আছে, সেটা একটা কনস্ট্যান্ট ফ্লো অফ মেশিন থাকে, সেটা দিয়ে দেওয়া যায়, বা সিপ্যাপ মেশিন দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, সেই গেল, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন করলাম, তাও চললো। তারপরে কি করব, তাও হলো না বাচ্চা, তারপরে চেস্ট কম্প্রেশন দেব, দুটো একসাথে দেবো। এক্স্যাক্টলি, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, চেস্ট কম্প্রেশন দুটো একসাথে দেবো। তাহলে দেখ, এতক্ষণ অবধি অ্যাড্রেনালিন লাগেনি, এতক্ষণ অবধি অ্যাড্রেনালিন আমার লাগবেও না, যদি এতটাতেও বাচ্চা কাঁদেনি বা নিঃশ্বাস নেয়নি, শুধু কাঁদেনি কথা না, ডিডেন্ট হ্যাভ এনি স্পন্টেনিয়াস ব্রেথ, তারপরে লাস্ট স্টেপে এটার পরেও তো আমি সিপিআর দিলাম, সিপিআর মানে হ্যাঁ কাইন্ড অফ চেস্ট কম্প্রেশন, প্রেশার ভেন্টিলেশন করলাম, তাও কাঁদছে না,
লাস্ট মুহূর্তে আমি দুটো ড্রাগ ইউজ করব, একটা হচ্ছে এপিনেফ্রিন আর একটা হচ্ছে এনএস। এনএস কি? নর্মাল স্যালাইন। ঠিক আছে, তোদের ফ্লুইড ইলেক্ট্রোলাইটস পড়ানো হয়ে গেছে তো? নর্মাল স্যালাইন কি ইউজ করব তখন? কতটা ইউজ করব? না, নর্মাল স্যালাইন তাদেরকেই ইউজ করব যখন ধর আমি দেখেছি ধর এরকম অনেক বাচ্চা আসে, অনেক বাচ্চার বলে যে আগে রাপচার মেমব্রেন হয়ে গেছে বা আগে প্লাসেন্টা প্রিভিয়া ছিল বা কোনো একটা ব্লিডিং এপিসোডের হিস্ট্রি আছে, মানে কোনো একটা ব্লাড লসের হিস্ট্রি আছে ফ্রম দ্য মাদার। কারণ বাচ্চার ব্লাড লস হয়েছে কিনা তো আমি আগে থেকে বুঝতে পারবো না, বা বাচ্চাকে লাগছে, তাহলে সেই পেশেন্টগুলোকে, সেই বাচ্চাগুলোকে আমরা উই গিভ এনএস অ্যাজ ভলিউম এক্সপ্যান্ডার। ভলিউম এক্সপ্যান্ডার মানে ব্লাড ভলিউম করার জন্য আমাকে ইউজ করতে হবে। তো ভলিউম এক্সপ্যান্ড করার জন্য আমাকে এমন কিছু জিনিস দিতে হবে যেটা ব্লাড ভেসেলের মধ্যে থাকবে। তাহলে আমি যদি এটা এনএস মানে কি নর্মাল স্যালাইন, তার মানে এতে কী কী আছে? সোডিয়াম ক্লোরাইড আর H2O আছে, তাই তো? তো এটাতে আমি এই স্ট্রেংথ, মানে এটা স্ট্রেংথ কত নর্মাল স্যালাইনের? 0.9%। সেটা কি সেটার মানে অসমোলারিটি কীরকম? আইসো, মানে সেম অসমোলারিটি অ্যাজ ব্লাড। তোদের লেভেলের জন্য আইসো অসমোলার হচ্ছে এটা। আরও অনেক ছোট থিওরির আছে, সেগুলো এখন বলা হচ্ছে। তাহলে এনএসি কেন দিচ্ছি? অন্য কিছু তো দিতে পারতাম, আরএল দিতে পারতাম, ডেক্সট্রোজ দিতে পারতাম। কিসের ওভারলোড? আচ্ছা, ডেক্সট্রোজে কি থাকে বল? আচ্ছা আচ্ছা বলছি এই যে কোথায় চলে আসবে? ইন্ট্রাভাস্কুলার মানে ব্লাড ভেসেলের মধ্যে আচ্ছা, কতগুলো স্পেস আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব কনফিউশন মিটিয়ে যাচ্ছে। কিরকম জিনিস আছে বল? একটা আছে ইন্ট্রাসেলুলার ICF, যেটা হচ্ছে সেলের মধ্যে যেটা থাকে, বাকিটা সব এক্সট্রা সেলুলার ECF। ঠিক আছে, ECF এর আবার ভাগ আছে। ECF এর দুটো ভাগ কি? একটা ইন্ট্রাভাস্কুলার, ইয়েস, আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। ঠিক আছে, তাহলে আমাকে এমন জিনিস দিতে হবে যেটা এই ভলিউমটাকে বাড়াবে, আইভি ভলিউমটা। তার মানে এমন একটা জিনিস আমাকে রাখতে হবে ব্লাড ভেসেলের মধ্যে যাতে থেকে যায়। ডেক্সট্রোজ 5D-তে কি থাকে? ডেক্সট্রোজ আর ওয়াটার কি ফিল, এই ধর একটা ব্লাড ভেসেল, তাহলে ওয়াটার কি নিজের মধ্যে মুভ করতে পারে এদিক ওদিক? ওয়াটার কেন মুভ করতে পারবে না? ওয়াটার পারবে তো, এক্স্যাক্টলি, ওয়াটার পারবে। ওয়াটার ইজ ফ্রিলি পারমিয়েবল। ডেক্সট্রোজও পারবে। কি পারবে না? সোডিয়াম পারবে না, পটাশিয়াম পারবে না, ক্লোরিন পারবে না, বাইকার্বনেট পারবে না। কেন পারবে না? এগুলো কি মেমব্রেন? লিপিড পারমিয়েবল মেমব্রেন এগুলো, তাই না? আর এগুলো তো প্লাস 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 মাইনাস মাইনাস, এখানে সব আছে না, মানে লিপিড সলিউবল জিনিস যেগুলো, সেগুলো বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, কিন্তু ডেক্সট্রোজ কি লিপিড সলিউবল? না, 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 lipid soluble or water soluble is not the answer. Then what is the answer? হ্যাঁ, ওয়াটার সলিউবল হয়ে চলে যাবে। তাহলে এই মেমব্রেনটা ইজ আ সেমি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, মানে অসমোলার ম্যাটেরিয়ালসগুলো বেরোতে পারবে না। ওয়াটার ইজ ফ্রিলি পারমিয়েবল, ফ্রিলি এদিক ওদিক করতে পারবে। কিন্তু ওয়াটারের সঙ্গে যদি আমি ডেক্সট্রোজটাকে গুলে দিই, ডেক্সট্রোজের তো কোনো পাওয়ার প্লাস বা মাইনাস কিছু নেই, তো ওয়াটারের সাথে গুলে ওই ওয়াটার সময় ডেক্সট্রোজ বাইরে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, এরকম অনেক জিনিসও, অন্য জিনিসও বেরিয়ে যেতে পারে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো বেরোতে পারবে না। আয়দার হতে পারে খুব বড় মলিকিউল। কীরকম বড় মলিকিউল? ম্যানিটল, অত বড় মলিকিউল, ওটা বেরোতে পারবে না। এইগুলো কেন বেরোতে পারবে না? এগুলো চার্জ মলিকিউল, ওগুলো
মেমব্রেন কি করবে, ওদেরকে মানে ইয়ে করে দেবে, রিপালস করে দেবে। ঠিক আছে, দিস আর নট, এগুলোকে বার করার জন্য বা ভেতরে ঢোকানোর জন্য ইউ নিড সাম স্পেশাল, বেসিক্যালি এখানে মেমব্রেন প্রোটিনস থাকতে হবে, কেরিয়ার প্রোটিনস থাকতে হবে, সেগুলো দিয়ে একমাত্র বেসিক্যালি নৌকা টাইপ জিনিস থাকতে হবে যেগুলো দিয়ে এদিক ওদিক করতে পারে। ঠিক আছে, কিন্তু ওয়াটার এখানেও থাকতে পারে, এখান থেকে ডিরেক্টলি বেরিয়ে যেতে পারে, এখান থেকে এখানে ধর ইসিএফ মানে ইন্টারস্টিশিয়াল স্পেস আছে, এখানে ব্লাড আছে, ওয়াটার এখান থেকে এখানে অব্দি ফ্রিলি এদিক ওদিক করতে পারে। ওয়াটারের মধ্যে যেটা সলিউবেল মানে যেটা একদম সলিউশন ফর্মে আছে, যেটার কোনো চার্জ স্পেসিফিক্যালি নেই, সেই জিনিসগুলো, তার মধ্যে একটা খুব গুড এক্সাম্পল হচ্ছে ডেক্সট্রোজ, সেগুলো কিন্তু এটার সাথে বেরিয়ে নিজের মতো এদিক ওদিক করতে পারে। তাহলে আমি যদি ডেক্সট্রোজ সলিউশন দিই তাহলে সেটা আমার ইন্টারভাস্কুলার ভলিউমের মধ্যে থাকলো না, সেটা বেরিয়ে চলে যাবে। বাট এনএস কি করছে, এটা একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। ঠিক আছে, সেই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা বেসিক্যালি ওইখানে ওয়াটারটাকে ওর টানার ক্ষমতা আছে বা রেখে দেয়, রিটেনশন ক্ষমতাটা আছে। ঠিক আছে, সেইগুলো আমি তখন কি করবে, ইন্টারভাস্কুলার ভলিউমটাকে আমাকে বাড়াতে সাহায্য করবে। তো আমি ধর এখানে আইভি চ্যানেলে পুশ করলাম, দিয়ে এখানেই জলটা বেরিয়ে গেল, ওরকম ঠিক হয় না ব্যাপারটা, বাট ধরে নে ওরকম বেরিয়ে গেল, তখন কি হবে, তাহলে আমার তো হার্ট অব্দি পৌঁছালোই না, তাহলে আমার সেই জিনিসটা দিয়ে কোনো লাভ নেই। হার্ট অব্দি আগে পৌঁছাতে হবে, তারপরে হার্ট আবার অন্য জায়গায় পৌঁছাবে। তাই জন্য আমাকে এমন কিছু জিনিস দিতে হবে যেটা ইন্ট্রাভাস্কুলার ভলিউমটাকে বাড়াবে। তাহলে শকে আমি ওই জন্য এনএস দেবো, নট অন্য কোনো সলিউশন। আরএলও দেওয়া যায়, ধর যদি কোনো বাচ্চা হাইপোভলিমিক শকে এসছে ডিউ টু ডায়রিয়া, সেগুলোতে আমরা কেন এনএস এর বদলে আরএল প্রেফার করি, তার কারণ অন্যরকম। তার কারণ হচ্ছে যে ওখানে যে ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স যেটা হচ্ছে সেটা ইজ গেটিং ফুলফিলড, মানে ইট ইজ গেটিং বেটার কন্ট্রোলড বাই আরএল। ঠিক আছে, তাহলে আরএল দেওয়ার ইন্ডিকেশন কি, ডিহাইড্রেশন ডিউ টু ডায়রিয়া। বাট অন্য সমস্ত কারণে যখন আমাকে আইভি বোলাস, এই আইভি বোলাস কথাটা তখনই বলছি, বোলাস মানে অ্যাজ ইফ আমি একটা ওকে এক্সট্রা একটা ইম্পেটাস দিচ্ছি, আমি একটা এক্সট্রা ভলিউম, একটা এক্সট্রা যেন ব্লাড, ওকে ব্লাড তো দিতে পারছি না আলাদা করে, সব কিছু ক্ষেত্রে ব্লাডও দিতে হয়, তো সেইখানে আমি একটা কিছুক্ষণের জন্য ইয়ে করার জন্য আমি, আচ্ছা আমার পুরো প্রেশারটা ড্রপ করে গেছে, কোথাও একটা ইয়ে হয়েছে, তখন আমি এনএস দিয়ে দিচ্ছি, যেটা হার্টের মধ্যে সার্কুলেশনের মধ্যে থাকছে। ঠিক আছে, বোঝা গেল সেটা এনএস কত, এনএস ইউজুয়ালি 10 ml পার কেজি করে দেওয়া হয়। যখন ধর কোনো পেশেন্ট শকে এসছে বা কিছু বিপি আমি করতে পারছি না, খালি একটাই শকে এসছে কিন্তু এনএস দিচ্ছি না, সেটার একটা হচ্ছে যখন হার্ট ফেলিয়ারের সাথে শক হয়। ঠিক আছে, হার্ট ফেলিয়ার হচ্ছে, বাচ্চার হচ্ছে, ডিস্ট্রেস হচ্ছে, তখনই একমাত্র এনএস আমি দিতে পারি না। বাকি সমস্ত শক, অ্যানাফাইল্যাক্সিসে ফার্স্ট অ্যাড্রেনালিন দেবো, তার সাথে এনএস দিই। তারপরে হচ্ছে কোনো এই পেশেন্টকে আমরা যখন অন্য সেপটিক শকে আসছে তখন আমি একটা অ্যান্টিবায়োটিক দেবো, তার সাথে এনএস দিই। এনএস ইজ দ্য ফার্স্ট ড্রাগ অফ চয়েস ফার্স্ট ড্রাগ ইনফ্যাক্ট which we give to any patient with shock or circulatory failure. Only one exception is heart failure. ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, তাহলে এনএস হচ্ছে এটা। তাহলে এই যে এনআরপি যে প্রসিডিওরটা, তাহলে আমি কি কি এমার্জেন্সি ড্রাগ এটাতে ইউজ করলাম, একদম প্রথমে অ্যাড্রেনালিন বলবিই না, ফার্স্টে বলবি ইজ অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন ইজ এ ড্রাগ। ঠিক আছে, তাহলে অক্সিজেন, তারপরে না হলে এনএস আর অ্যাড্রেনালিন। ওকে, আচ্ছা তাহলে আচ্ছা অ্যাড্রেনালিনের আরেকটা কি বললি, আরেকটা অ্যাকশন হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস। অ্যানাফাইল্যাক্সিস মানে কি, হোয়াট টাইপ অফ, হ্যাঁ তাতে কি হয় বেসিক্যালি, কি অসুবিধাটা হচ্ছে, ভেসোডাইলেশন হচ্ছে। তাহলে কিভাবে এটা অ্যাকশন হচ্ছে বোঝাই যাচ্ছে, ভেসোডাইলেশনটাকে বেসিক্যালি ওটাকে, ইটস লাইক দ্য ম্যাজিক ড্রাগ অ্যান্ড দ্য অনলি ড্রাগ হুইচ অ্যাক্টস ইন অ্যানাফাইল্যাকটিক শক। ঠিক আছে, কিছু এক্সাম্পল বল যেটাতে অ্যানাফাইল্যাক্সিস হতে পারে। বি, হ্যাঁ বি বাইট, হ্যাঁ বি স্টিং, মোস্ট কমন, এনি ড্রাগ রিয়াকশন,
বি স্টিং আর এগুলো ছাড়া তার আগে এনি ড্রাগ রিয়াকশন, ঠিক আছে? ভ্যাকসিনেশন কিছু কিছু অনেক সময় কিছু ভ্যাকসিনে হতে পারে। মোস্ট কমন তোর আমরা ক্লিনিক্যাল সেটিংয়ে যেটা পাই এনি ড্রাগ রিয়াকশন, কোনো বাচ্চার হয়তো পেনিসিলিনে অ্যালার্জি আছে, তাকে আইভি ড্রাগ দেওয়া হলো, এগুলোতে তখন একদম ফার্স্ট ড্রাগ হচ্ছে ইউ গিভ, কীরকম ফর্মে দেবো? আইভি প্রেফার্ড, কিন্তু আইভি করতে ধর টাইম চলে যাবে, আইএম দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কী ডোজে দেবো? এই ডোজেই দেবো, ঠিক আছে? তাহলে আসলে ওরকমভাবে দিয়ে দিলাম। আচ্ছা, তোদেরকে পেলস আর ওগুলো যখন আলাদা করে পড়ানো হবে তখন বোঝানো হবে যে কখন এনআরপিতে যেরকম কোন স্টেপে দেওয়া হবে সেটা কিন্তু জিজ্ঞেস করে, কোন স্টেপে তাহলে দেওয়া হলো? Yes, যখন তাহলে the answer will be when even after the chest compression the baby is not crying or there is no respiratory effort, then we give adrenaline, along with that we continue with the chest compression and PPV, দুটোই একসাথে দেওয়া হয়, ঠিক আছে? একটা দিয়ে তারপরে আমি আবার করতে থাকি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে প্রথমে বললাম না আগে ইনিশিয়াল স্টেপস করে দিল, হলো না, আবার তখন আমি ভেন্টিলেট করছি, হচ্ছে না, তখনও হচ্ছে না, তখনও চেস্ট দিইনি, তারপরে চেস্ট কম্প্রেশন আর ভেন্টিলেশন একসাথে চলছে, মানে আম্বুটাও করছি আর এটাও করছি, সেটাও 30 সেকেন্ডস করলাম, হয়নি তখন আমি অ্যাড্রেনালিন দিলাম, দিয়েই সঙ্গে সঙ্গে আমি আবার চেস্ট কম্প্রেশনটাকে কন্টিনিউ করব, ঠিক আছে? অ্যাড্রেনালিন দিয়ে উই ওন্ট ওয়েট, উইল স্টার্ট ডুইং দ্য এগেন ইমিডিয়েটলি বেসিক্যালি। আর যখন আমাকে অ্যাড্রেনালিন অলরেডি দিতে হচ্ছে, মানে তখন তোর 1 মিনিট কভার হয়ে গেছে, গোল্ডেন মিনিট কনসেপ্ট বলা হয়েছে। গোল্ডেন মিনিট কনসেপ্টটা কি? গোল্ডেন মিনিট মানে 60 সেকেন্ড, ফার্স্ট 60 সেকেন্ড আফটার দ্য বেবি কড ক্ল্যাম্প হয়েছে তখন থেকে। আইডিয়ালি যদি 60 মিনিটসের মধ্যে বেবি 60 না ক্রাই করে, সেটা ইজ আ মানে ব্যাড প্রগনোস্টিক। Usually a PPV, chest compression, at least PPV should be started within the first minute. Chest compression ওগুলো পরেও কিন্তু at least হয়নি, সাকশন করেছি তাও বাচ্চা কাঁদেনি, উইল স্টার্ট PPV immediately within the first minute of birth. ওকে, তারপরে হচ্ছে এটা গেল অ্যাড্রেনালিন। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন কখন ইউজ করা হয়? মোস্ট কমনলি আমাদের অ্যাট্রোপিন ইউজ করা হয় ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে? আর একটা হচ্ছে অর্গানোফসফরাস পয়জনিং, ঠিক আছে? অর্গানোফসফরাস পয়জনিংয়ে কত করে দেওয়া হয়, কীভাবে দেওয়া হয়? 0.2 mg, 2 mg, হ্যাঁ, 0.02 mg, 0.02 mg to 0.05 mg দেওয়া যায় পার কেজি। এইগুলো মনে রাখতে হবে, অ্যাড্রেনালিনের মনে রাখতে হবে, অ্যাট্রোপিনের মনে রাখতে হবে। অ্যাট্রোপিনটা তো ভেরি ইজি, 0.1, একটা অ্যাড্রেনালিনে একটাই মনে রাখবি, 0.1 ml in 1:10,000। এটা থেকে তুই এদিক ওদিক করে দিবি, 10টা ইন্টু করবি, 10টা ডিভাইড করবি, তাহলে তুই করে দিবি। আইএমএ সবসময় কি করবি, আইএমএ কম ডোজ দেবো, মানে কম ভলিউম দেবো, ডোজ সেম দেবো, আর আইভিতে বেশি ভলিউম দেবো। আইভি ডোজটাই মনে রাখবি, আইভি ডোজটাই বলবি, ঠিক আছে? অ্যাড্রেনালিনের কি ডোজ 0.1 ml পার কেজি অফ 1:10,000, ঠিক আছে না? ঠিক আছে, এখন অ্যাটলিস্ট দেখ ফার্স্টে জিজ্ঞেস করবে হচ্ছে কখন দেওয়া হয়। ইফ ইউ ক্যান আনসার then only they will ask the dose. So first you have to know what is the indication of giving adrenaline, ওকে? যে কোথায় ইউজ করা হয়, আমি ধর নাম জানি, আমি ডোজ জানি, বাট আমি কখন ইউজ করতে হয় সেটাই জানি না, সেটা করে তো কোনো লাভ নেই। যদি একটু বেশি ডোজ এদিক, এটা রেকর্ড হচ্ছে বলা উচিত না, যাই হোক, এদিক ওদিক দিসও বা খুব কি পয়েন্ট এতে ডিফারেন্স হয় এখন হয় না, বাট অ্যাটলিস্ট ইউ শুড নো যে অ্যানাফাইল্যাক্সিসের পেশেন্ট অ্যানাফাইল্যাক্সিসের পেশেন্ট কীভাবে আসবে, মানে কি মনে হয় কীরকম লাগবে দেখতে পেশেন্টকে, বুঝবি কী করে যে অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে? এক্স্যাক্টলি, রেড হয়ে যাবে, পুরো রেড হয়ে যাবে, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, কাঁদলে মানে তুই বেসিক্যালি বুঝবি, তুই হাতে পালস দেখবি নেই, চলে গেছে পালস, প্লাস রেড হয়ে গেছে, ঠিক আছে? কিছু একটা ড্রাগ দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে উইদিন ফিউ সেকেন্ডস যদি হয়ে যায়, দ্যাট ইজ অ্যানাফাইল্যাক্সিস, ইমিডিয়েটলি হবে, ঠিক আছে? সেটা উইল বি দ্যাট ইজ লাইক অ্যান অ্যানাফাইল্যাক্সিস।
বাট ধর কিছু কিছু ড্রাগ আছে যেগুলোতে একটু পরে ইয়ে হয়, যেরকম খুব খুব কমন হচ্ছে এভিএস, মানে অ্যান্টি স্নেক ভেনম যদি ইউজ করা যায়, সেগুলো ডিলেড রিয়াকশন হয়, সেগুলোতে একটু পরে হবে। কিন্তু অ্যানাফাইল্যাক্সিসের এই জিনিসটা, কোনো একটা জিনিস দিলাম উইদিন ফিউ সেকেন্ডস উইল গেট দ্য রিয়াকশন, তো ধরেই নিবি ওটা অ্যানাফাইল্যাক্সিসে গেছে, দেন গিভ অ্যাড্রেনালিন একদম। তো আমরা এরকম মানে কোনো ভ্যাকসিনেশন সেন্টার বা কিছুতে উই অলওয়েজ কিপ অ্যাড্রেনালিন উইথ আস, যে কোনো যদি বাচ্চার এরকম ইমিডিয়েট ইয়ে হয় আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, অ্যাট্রোপিনের বললাম, একটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। তাহলে ব্র্যাডিকার্ডিয়া বাচ্চাদের জন্য কীরকম, বড়দের জন্য ব্র্যাডিকার্ডিয়া কি 60 কম, বাচ্চাদের জন্য 100 কম। কোন বাচ্চা? নিওনেটদের জন্য 100 কম, কিন্তু চিলড্রেনদের জন্য 60 কম, ঠিক আছে। তাহলে ধর কোনো একটা পেশেন্ট, তাহলে কাকে অ্যাট্রোপিন দেবো কাকে অ্যাড্রেনালিন দেবো? দুজনের তো কেউই রেসপন্ড করছে না, আমি এরকমভাবে ডাকছি কেউ নেই, বিপিও ফল করে গেছে, করবো অ্যাড্রেনালিন হচ্ছে ফর পালসলেস অ্যারেস্ট, মানে কোনো রেটই তুই দেখতে পাচ্ছিস না। ইয়েস, অ্যাট্রোপিনে কি হয়, যখন হার্ট রেটটা একটু কমের দিকে, তখন 60 নিচে 50 এরকম হচ্ছে, ইসিজি মনিটরিং আমি দেখতে পাচ্ছি যে ওটার ইয়েতে যাচ্ছে, মানে এভি ব্লক আছে, সেইগুলোকে আমি অ্যাট্রোপিন দিই। কেন অ্যাট্রোপিন? অ্যাট্রোপিনটা কি ড্রাগ অ্যাকচুয়ালি? প্যারাসিম্প্যাথোলাইটিক। হ্যাঁ, সেটা কি কোথায় অ্যাকশন করে? ব্লক করে, এক্স্যাক্টলি। এবারে তাহলে ধর কোনো পেশেন্টের ভেসোভেগাল অ্যাটাক হয়েছে, তাকে অ্যাট্রোপিন দিই? ভেসোভেগাল অ্যাটাক মানে কি? তাহলে প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়ে যায়, তাকে অ্যাট্রোপিন দিয়ে দেবো? ভেসোভেগাল অ্যাটাক জানিস তো কি? নর্মাল অজ্ঞান হয়ে পড়ে যায়, সিনকোপ। কি করা হয় দেখেছিস কখনো, কি করা হয় তাকে? হ্যাঁ, কেন তোদের অ্যানাটমিতে কেউ অজ্ঞান হয়ে যায়নি? হ্যাঁ, সেটাকেই তো, সেটা তো ভেসোভেগাল অ্যাটাক। কেন কেন ওটা পাটা কেন এলিভেট করলো? ইয়েস, তাহলে ভেসোভেগাল অ্যাটাকে আমি দেবো না অ্যাট্রোপিন, কেন দেবো অ্যাট্রোপিন? ঠিক আছে, সমস্ত প্যারাসিম্প্যাথেটিক ইয়েতেই আমি দেবো না, তাহলে কাকে দেবো? ওই যে বললাম ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে একদম ডমিনেন্ট, সেগুলোকে আমরা অ্যাট্রোপিন দেবো, ঠিক আছে। ইয়েস, তো ভেগাল আরেকটা করা যায় অনেক সময়, আবার কিছু কিছু কন্ডিশনে যাতে আমরা ভেগাল নার্ভকে আমরা স্টিমুলেটও করি, যাতে করে ভালো প্যারাসিম্প্যাথেটিক ইয়ে হয়। বলতে পারবি কেউ? একটা খুব কমনলি ইউজড ভেগাল স্টিমুলেশন করা হয় ফর একটা রোগে, একটা কার্ডিয়াক অ্যারিথমিয়াতে হয়েছে, মেডিসিনে হয়েছে। পিএসভিটি বলে একটা রোগ আছে, প্যারাক্সিসমাল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ক্যারোটিড ম্যাসেজ, এটা ভেগাল স্টিমুলেশন করা হয়। ক্যারোটিড ম্যাসেজ করলে পাগল, ক্যারোটিড ম্যাসেজ করলে কি হবে? হ্যাঁ, একদম না, ভেগাল স্টিমুলেশন করা হয়, সাথে ক্যারোটিডের এরিয়াটার কাছাকাছি করা হয়, কিন্তু ওটা ক্যারোটিড ম্যাসেজ করা হয় না বাবা। ক্যারোটিড ম্যাসেজ করলে তোকে ব্যাপারগুলো বুঝতে হবে যে কেন কোনটা করছে। পিএসভিটি কি হচ্ছে? সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া কমানোর জন্য কি সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি ধর হচ্ছে, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি একজন হয় না, তাহলে প্যারাসিম্প্যাথেটিক দিয়ে আমাকে কমাতে হবে। তো প্যারাসিম্প্যাথেটিক হার্টে কে কে দেয়? ভেগাস নার্ভ দেয়, তাহলে ভেগাস নার্ভকে স্টিমুলেট করছে, করতে, বা অনেক সময় বরফ রাখতে বলি মাথার উপরে, ঠিক আছে, এটাও করা যায়। এইগুলো করলে তখন এখনকার যে এমসিকিউ প্যাটার্ন, তাতে কিন্তু এইসব কোয়েশ্চেনই জিজ্ঞেস করে, ডো নট আস্ক র্যান্ডম সিনড্রোম এন্ড এটসেট্রা। আচ্ছা,
তাহলে এই গেল হচ্ছে তাহলে অ্যাট্রোপিনের একটা বললাম যে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, ব্র্যাডিকার্ডিয়ার জন্য হচ্ছে সেটাকে অ্যাট্রোপিন দিলাম। আর অর্গানোফসফরাস, বাচ্চাদের জন্য অর্গানোফসফরাসে কি করে, কোনো বাচ্চা আসছে ধর কি বুঝবো যে এটা এরকম অর্গানোফসফরাস হয়েছে। দেখ সমস্ত কেস যে সবাই দেখেছে পৃথিবীতে তা নয়, কিছু কিছু কেস আমাদের পড়াশোনা করেও জানতে হবে। অ্যান্ড ইউ আর ভেরি আনলাকি যে তোমার বেশিরভাগ কেস দেখতে পাবে না, ঠিক আছে। তো তখন ইউ উইল ডু এমডি অ্যান্ড ট্রাই টু ডু এমডি ফ্রম আ গুড ইনস্টিটিউট। তখন তুই যদি জিনিসটা না পড়িস, বাট দ্য ওয়েন ইউর মাইন্ড ডাজন্ট নো, ইউর আইজ ক্যানট সি, তো মাইন্ডটাকে তো জানাতে হবে। তাহলে ধর আমার কাছে কোনো পেশেন্ট এখানে অর্গানোফসফরাস পয়জনিং আসতেই পারে, দেখার স্বাভাবিক খুব, কারণ অর্গানোফসফরাস কিছু থাকে, পেস্টিসাইডসে থাকে। তাহলে কীরকম এসছে পেশেন্ট আমার কাছে আসবে, প্রচন্ড অ্যাজিটেটেড থাকবে, ঠিক আছে। যেটাতে দেখবি পিন পয়েন্ট পিপল হবে একটুখানি একটা স্পেস। আর একটা হচ্ছে ফার্স্টেই যখন আসবে যে কোনো ইয়েতেই একটা স্মেল পাবে ফার্স্টে, ঠিক আছে। একদম একদম একটা স্মেল আসবে, সেই স্মেলটা থেকে আসলে টু ট্রাই টু অলওয়েজ যে ক্লোথসগুলো পরে এসছে ট্রাই টু রিমুভ দ্য ক্লোথস। কেন, ওয়াই? কারণ অর্গানোফসফরাস স্কিন থেকেও অ্যাবজর্পশন হয়। তো ধরে নেওয়া হয় যে যদি কেউ খায় তো সেটা খেতে গেলে গায়েটায় পড়েছে, রিমুভ দ্য ক্লোথস, তো যাতে করে এক্সট্রা কন্টামিনেশনটা উই স্টপ। তার সাথে গ্যাস্ট্রিক লাভাজ শুরু দেবো, গ্যাস্ট্রিক লাভাজ দিয়ে করে। এখন সবাইকে ইনটিউবেশন হয়তো লাগে না, সেটা ডিপেন্ড করবে যে কখন কোন পেশেন্টকে ইনটিউবেশন লাগবে, সেগুলো তো ওদের পড়ানো হবে। তাতেই সেগুলোই প্যালস মানে ওই অ্যাডভান্স লাইফ সাপোর্টে বলা হবে যে কাদের ইনটিউবেশন লাগবে না, ঠিক আছে। সেগুলো আলাদা আলাদা ইন্ডিকেশন আছে। তো সেরকম আসলে তখন আমি অ্যাট্রোপিনাইজেশন স্টার্ট করবো, ওটাকে বলা হয় অ্যাট্রোপিনাইজেশন। তো ওই আইভি অ্যাক্সেস করবো, একটা আইভি অ্যাক্সেসের সাথে একটা যেহেতু একটা তার সাথে একদিকে তো ইয়ে চলবে, আইভি ফ্লুইড চলবে, যেহেতু এনপিএম রাখতে হবে পেশেন্টকে। আর তার সঙ্গে আমি দেব হচ্ছে আইভি ইঞ্জেকশন এভরি 2 to 5 মিনিটস পরে পরে ওকে আইভি ওরকম বোলার শটস অফ অ্যাট্রোপিন দিতে থাকবো। কতক্ষণ ধরে দেবো? যতক্ষণ না দেয়ার ইজ আ সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন। অ্যাট্রোপিনাইজেশনের জন্য একটা নেমোনিক ছিল, কি ছিল? ড্রাই অ্যাজ আ বোন, ইয়েস, ম্যাড লাইক আ হেন। হ্যাঁ, আর একদম এটা এখানে ওই রকম অনুযায়ী অ্যাট্রোপিন। তো রেড লাইকা, হ্যাঁ ডাক্তারাতে অ্যাট্রোপিন থাকে তাই জন্য। ওটা কি ছিল বল, মনে আছে? ড্রাই, রেড, ম্যাড, আর পিপলগুলো ডাইলেটেড হয়ে যাবে, তাই না? তো তাহলে সেগুলো মনে রাখতে, ড্রিবলিং অফ সালাইভাটা উল্টো দিক, উল্টো হবে, ড্রাই হবে, ড্রিবলিং এর উল্টো হবে, ড্রাই হতে হবে। হ্যাঁ কমাতে হবে একদম হ্যাঁ, ফার্স্ট যখন বলবে পেশেন্ট, যখন ঠিকঠাক অ্যাট্রোপিনেশন যখন ক্লিনিক্যালি তুই দেখবি তখন বলবে যে আমার প্রচণ্ড তেষ্টা পাচ্ছে, ওই জিনিসটা পেশেন্ট বলে তার মানে ওর ঠিকঠাক অ্যাট্রোপিনেশন হয়েছে, মানে ক্লিনিক্যালি সেরকমভাবে হবে। প্লাস তুই পিপল দেখবি, পিপলটা উল্টো ডাইলেটেড হয়ে যাবে, ঠিক আছে। তো আইতে পড়েছিস তো অ্যাট্রোপিন দিয়ে দেখে না, হ্যাঁ হ্যাঁ ওরা হলো। তাহলে আমি চোখটা দেখবো, সঙ্গে আমি দেখবো যে ড্রিবলিংটা কমে গেছে কিনা, আর দেখবো হচ্ছে ওই গায়ে রেড হয়ে গেছে, রেড মানে ওই বেসিক্যালি ফেসে কনস্ট্রাকশনগুলো ঠিক হয়ে গেছে আর কি। তো তাহলে সেইগুলো ইয়ে হলো, সেগুলো হলে তখন আমি অ্যাট্রোপিনাইজেশন যেটা 5 মিনিট ছাড়া ছাড়া দিচ্ছিলাম সেটাকে কমিয়ে দিলাম, দিয়ে কি করব 1 to 4 আওয়ার্স ধরে একটা ডোজ দেবো, 1 to 4 আওয়ার্স পর পর দিয়ে 24 আওয়ার্স অবধি ওকে একটা দেবো, ঠিক আছে। তাহলে এই হলো অর্গানোফসফরাসে ওকে দেওয়া হলো, ওকে। তাহলে কি ড্রাই অ্যাজ বোনটা তো এক্সপ্লেনেবল, রেড অ্যাজ বিট মানে মানে ভেসোডাইলেশন হয়েছে, স্কিনটা ফ্লাশড হয়ে যাবে। আর ব্লাইন্ড অ্যাজ ব্যাট কেন? কারণ চোখে মিড্রিয়াসিস হয়েছে, চোখ মানে
ব্যাটারা রাত সকালবেলায় দেখতে পায় না, বেশি আলো হয়ে যায় তাই জন্য, ঠিক আছে। আর হ্যাঁ, হট ড্রাই আর হট একসাথেই হয়। ম্যাডাস হ্যাটার মানে অ্যাকচুয়ালি একটু পাগলামি করে, ডেলিরিয়াম হয়। হ্যাঁ, ডেলিরিয়াম অবধি আমরা যখন আইভি মানে এতে ইঞ্জেকশন দিচ্ছি তখন ডেলিরিয়াম অবধি যাব না, কিন্তু ড্রাইনেস অবধি যাব, আর ওই হট অ্যান্ড রেড অবধি যাব, ঠিক আছে। অ্যাট্রোপিন বোঝা গেল, ওকে। এগুলো না আরেকটু মানে তোরা যখন আরেকটু সিস্টেমগুলো পড়বি তখন আরও বেশি করতে পারবি, এখন তোদের যতটুকু হয়েছে ততটুকু মধ্যে আমি বলানোর চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হলো, তাহলে এই গেল হচ্ছে অ্যাড্রিনালিন অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন কতটা করে থাকে দেখ, কতটা করে দেব। পেডিয়াট্রিক্সে যখন আমরা কোনো ড্রাগ লিখি 1 ml বাবু, ওই টোটাল ভলিউমটা 1 ml কতটা আছে দেখ, 0.5 থাকার কথা, 0.6 0.5 তো থাকে জানতাম। তাহলে কতটা দেবো একে, 0.02 mg করে দেওয়ার কথা পার কেজি। 3 কেজির 3 কেজি ধর 10 কেজির বাচ্চাই এসছে, 0.2 mg দেবো। তাহলে কত ml দেবো, 1 ml এ থাকে হচ্ছে 0.6 লিখেছে এখানে, 1/3 দেবো, 1/3 দেবো মানে 0.3 ml দেবো। এর 1/3 1 ml এর 1/3 কত, ঠিক আছে। তাহলে এটার ডোজ হচ্ছে 0.02 mg পার কেজি, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি খাওয়াবো, এইটা হাইড্রোকর্টিজন। এবার হাইড্রোকর্টিজন কোথায় দেওয়া হয়, হাইড্রোকর্টিজন কি গ্রুপ অফ ড্রাগস, কত ধরনের কর্টিকয়েডস হয়, আর 6 টায়ার, ইয়েস। তো এটা হচ্ছে, আচ্ছা এটা মিনারেল কর্টিকয়েড অ্যাকশন আছে, এটা হচ্ছে দুটোই অ্যাকশন আছে, মিনারেল কর্টিকয়েড অ্যাকশন আছে, হাইড্রোকর্টে ইয়ে আছে। একটা বল যেটার কোনো কোনো গ্লুকোকর্টিকয়েড অ্যাকশন নেই, দুটোই আছে, ডেক্সামেথাজোনে আছে খুব কম, ফ্লুড্রোকর্টিজন, ফ্লুড্রোকর্টিজনের শুধু মিনারেল কর্টিকয়েড অ্যাকশন আছে, ঠিক আছে, ঠিক আছে। ফ্লুটিকাজন নয় কিন্তু, ফ্লুড্রোকর্টিজন, ঠিক আছে, সেটা শুধু মিনারেল কর্টিকয়েড অ্যাকশন আছে। আচ্ছা, আর একটা বল যেটা which blocks these actions, এবার এগুলো তো সব মাইমেটিক মানে কাজ করছে অ্যাকশন, ওইগুলো গ্লুকোকর্টিকয়েড অ্যাকশনে আছে, মিনারেল কর্টিকয়েড অ্যাকশনে আছে, বাট ধর বেশি হয়ে গেছে তাদেরকে কমাবো কি, অ্যান্টাগনিস্ট দিতে হবে। অ্যান্টাগনিস্টের নাম বলতে পারবো, ধর আচ্ছা ধর এইখানে এইগুলো অ্যাড্রিনালিন অ্যাট্রোপিন, অ্যাট্রোপিনটা তো হচ্ছে ব্লকার, তাই তো, অ্যাড্রিনালিনটা হচ্ছে এনহ্যান্সার, তাহলে একটা ব্লকার, অ্যাট্রোপিন ইজ আ ব্লকার of the sympathetic, atropine is the blocker of what, parasympathetic blocker। তাহলে একটা sympathetic blocker এর নাম বল, আলফা বিটা ব্লকার, আলফা ব্লকার, यस। তাহলে গ্লুকোকর্টিকয়েড মিনারেল কর্টিকয়েডের ব্লকার থাকবে নিশ্চয়, তাই না। আচ্ছা ঠিক আছে, এখন অত কনফিউজ করে দরকার, অনেক রকমের অনেক রকমের ড্রাগস আছে, এগুলো আমরা ইউজ করি হচ্ছে কুশিং সিনড্রোমে যে ড্রাগগুলো ইউজ করা হয় সেগুলোতে, ঠিক আছে, ওকে, সেগুলো পরে বলবে। হ্যাঁ, আচ্ছা চলো, তাহলে হাইড্রোকর্টিজন আমরা কখন ইউজ করি, গ্লুকোকর্টিকয়েডের কাজ কি, মিনারেল কর্টিকয়েডের কাজ কি, সেক্সস্টেরয়েডের কাজ কি, সবগুলো কোথা কোথা থেকে বেরোয় কি করে মনে রাখিস, GFR মনে রাখবি, ঠিক আছে।
মিনারেল কর্টিকয়েডস, জিএফআর থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেল কর্টিকয়েড, মেডালা থেকে সেক্সিনিন, ঠিক আছে। ওকে, তাহলে এইখানে আমরা এটা তাহলে বেসিক্যালি কি মানে বডিতে গ্লুকোকর্টিকয়েডের অ্যাকশন কি আর কি অলওয়েজ ইমিউনোমডুলেটর, ঠিক আছে। সাপ্রেশন করবে নাকি আমি ওটাকে এনহ্যান্স করবে সেটা ডিপেন্ড করে, বাট অলওয়েজ ইমিউনোমডুলেটর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার যখন কোনো পেশেন্টের গ্লুকোকর্টিকয়েড আর কি অ্যাকশন আছে, মিনারেল কর্টিকয়েড কি করে, ব্লাড প্রেশার রেগুলেটর বেসিক্যালি, ঠিক আছে। ব্লাড প্রেশার রেগুলেট করে হচ্ছে মিনারেল কর্টিকয়েড, কি করে ওই ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ঠিক করে, তাই তো। কিডনির ওপরে অ্যাকশন আছে ওর মিনারেল কর্টিকয়েডে। আর সেক্স স্টেরয়েড কি করে, সেক্স স্টেরয়েডের অ্যাকশন কি, অনেক কিছু অ্যাকশন, ওভিউলেশন ইয়ে করা, হ্যাঁ মানে সেক্সুয়াল ম্যাচুরেশন, সেক্সুয়াল মানে বেসিক্যালি ওভিউলেশন বা ওইখানে স্পারমাটোজেনেসিস, এগুলো সব করবে হচ্ছে ইয়ে সেকেন্ডারি সেক্সুয়াল ইয়ে করা, ওগুলো সবই স্টেরয়েড হরমোনস করবে। আর মিনারেল কর্টিকয়েড কী করছে, ব্লাড প্রেশার রেগুলেট করছে। আর গ্লুকোকর্টিকয়েড কী করছে, ইনফ্লামেটরি অ্যাকশনস আছে বেসিক্যালি, মানে ইমিউন মডুলেটর, ঠিক আছে। তাহলে আমি যখন এখানে হাইড্রোকর্টিসন কাউকে দিচ্ছি তখন আমরা কি করছি, ইট অ্যাক্টস অ্যাজ আ, এখানে হাইড্রোকর্টিসন আমরা যেখানে ইউজ করি সেখানে হাইড্রোকর্টিসন ইউজ দ্যাট অ্যাজ অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট, ঠিক আছে। আমি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট কোথায় দিই, মোস্ট কমনলি ইউজড হচ্ছে ইন অ্যাকিউট অ্যাসমা। অ্যাকিউট অ্যাসমাতে কেন ইউজ করা হয়, এটা তো ইনহেলেশনাল কর্টিকোস্টেরয়েড নয়, এটা কি আইভি কর্টিকোস্টেরয়েড দেওয়া হচ্ছে এখানে। তো কাদেরকে অনেক কিছু, হ্যাঁ ওগুলো সেকেন্ডারি। ফার্স্টলি হচ্ছে ইনফ্লামেটরি এজেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট। ওখানে যে অ্যাসমার যে মেকানিজম অফ ইয়ে কি, হ্যাঁ ইন্টারলিউকিনসের অ্যাকশনগুলোকে কমাচ্ছে। তাহলে কত করে দিয়ে এখানে অ্যাজমাতে, আচ্ছা তোরা তো এটা জানিস না, আমি বলে দিচ্ছি। আচ্ছা আর কোথায় ইউজ করা যেতে পারে, না নেফ্রোটিক সিনড্রোমে হাইড্রোকর্টিসন দিই না। আচ্ছা আচ্ছা এবারে আমি বলি, আমরা যখন এই আইভি তোর কোনো কর্টিকোস্টেরয়েড ইউজ করি সেগুলো অনেকগুলো ক্লাস আছে। একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, আলট্রা শর্ট অ্যাক্টিং, ঠিক আছে, লং অ্যাক্টিং, এরকম টাইপ। কিছু কিছু আছে আইভি, কিছু কিছু আছে ওরাল, কিছু কিছু আছে আইএম। কীরকমভাবে কি ইউজ করা হয় সেগুলো মানে কিছু কিছু প্যারেন্টাল, কিছু কিছু ওরাল, ওকে। এই যেগুলো আমরা প্যারেন্টালি মোস্ট কমনলি ইউজ করি সেগুলোর মধ্যে একটা হচ্ছে হাইড্রোকর্টিসন, একটা হচ্ছে ডেক্সামেথাসোন, আর একটা হচ্ছে মিথাইল প্রেডনিসোলোন। এগুলো ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট ইজ আ ড্রাগ অফ চয়েস। সেগুলো অনেকগুলো কারণ আছে, হ্যাঁ। মোস্টলি কারণ হচ্ছে কতটা মানে ওয়েন ইজ দ্য, একটা যে কোনো ড্রাগ কোনো ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে কি পড়ে যে কতক্ষণে ওটা মানে অ্যাকশনটা শুরু হলো, অনসেট অফ অ্যাকশন কতক্ষণে এবং কতক্ষণ ধরে ওটা কাজ করছে। হাইড্রোকর্টিসন যে এমন একটা ড্রাগ যেটা খুব তাড়াতাড়ি অনসেট অফ অ্যাকশন, আমি দিলাম আর সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে, কয়েক মিনিট মানে 10-15 মিনিটের মধ্যে ইট স্টার্টস অ্যাক্টিং, ওর কাজ করা শুরু করে দেয়। প্লাস ইটস আ শর্ট অ্যাক্টিং ড্রাগ, যে আমি দিলাম আর অনেকক্ষণ ধরে এফেক্টটা থাকবে এরকম নয়। তাই জন্য হাইড্রোকর্টিসন ইজ ওয়ান অফ দ্য ড্রাগ যেটা হচ্ছে যেটা অনসেট অফ অ্যাকশন ইজ কুইক অ্যান্ড ইট ইজ শর্ট অ্যাক্টিং, ঠিক আছে। দুটো ডিফারেন্স বুঝলি শর্ট অ্যাক্টিং আর অনসেট অফ অ্যাকশনের মধ্যে। অনসেট অফ অ্যাকশন মানে ওয়েন ইট স্টার্টস অ্যাক্টিং, অ্যান্ড ডিউরেশন অফ অ্যাকশন কতটা সেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং না আল্ট্রা শর্ট লং অ্যাক্টিং। একটা তোর ফর এক্সাম্পল একটা শর্ট অ্যাক্টিং এর হচ্ছে হাইড্রোকর্টিসন, আরেকটা বললাম ডেক্সামেথাসোন। একটা লং অ্যাক্টিং এর নাম বল, ট্রাইমসালন, ইয়েস ট্রাইমসালন সেটা। আর একটা হচ্ছে তোর মোটামুটি এই অ্যাক্টিং হচ্ছে প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন। ওগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিংও না, মডারেটলি অ্যাক্টিং, হ্যাঁ মানে মোটামুটি ঠিকঠাক ডিউরেশন অফ অ্যাকশন, ঠিক আছে। আরেকটা ভাবে আমরা কর্টিকোস্টেরয়েডগুলোকে ডিভাইড করতে পারি, সেগুলো কিভাবে করতে পারি, যে ওটা কতটা পোটেন্ট,
ওকে, ট্রায়ামসিলিন ইজ আ ভেরি পোটেন্ট। ক্লোবেটাজোন বলে একটা ওষুধ আছে, সেটা হচ্ছে ভেরি পোটেন্ট। পোটেন্ট মানে কি, আমরা কোনো ড্রাগ যখন এটা কতটা তার অ্যাকশন ভালো, সেটার ওপরে মানে কতটা সে এফেক্টিভ, সেটার আমরা একটা স্কেল আছে, সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু প্রেডনিসোলোন আমরা ওটাকে মাপি। এটা প্রেডনিসোলোনের ইকুইভ্যালেন্ট এতটা এমজি, প্রেডনিসোলোনের সাথে এইটার ইকুইভ্যালেন্ট কতটা, এতটা এমজি প্রেডনিসোলোনের সাথে এটার ইকুইভ্যালেন্ট কতটা। যেরকম ডেক্সামেথাসোন ইজ আ মোর পোটেন্ট দ্যান হাইড্রোকর্টিসন, তাহলে বেশি ডেক্সামেথাসোন মানে খুব কম ডেক্সামেথাসোন ডোজে ইজ ইকুইভ্যালেন্ট টু আ গ্রেটার ডোজ অফ হাইড্রোকর্টিসন। ঠিক আছে, পোটেন্সিটা আমরা মাপতে পারি হচ্ছে সেটা ভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তো একটা পোটেন্ট যেরকম ট্রায়ামসিলিন খুব কম ডোজ দেয় কিন্তু খুব বেশি পোটেন্ট। ঠিক আছে, তো সেরকম ভাবে কিন্তু হাইড্রোকর্টিসন ইজ আ মডারেটলি পোটেন্ট ড্রাগ, খুব ভয়ঙ্কর পোটেন্ট না, একটু কম পোটেন্টও না। অনেক কিছু অনেক রকম আইভি ধর আছে, ধর মোমেটাজন হচ্ছে কম পোটেন্ট ড্রাগ। ঠিক আছে, সেরকম আবার এবারে ওইখানে ধর আমরা যখন ইনভেল যে কর্টিকোস্টেরয়েডগুলো দিই, সেগুলোতে কি আছে, ফ্লুটিকাজন আছে, আর কি আছে, ডেক্লোমেথাজন আছে, আর কি আছে, বুডেসোনাইড আছে। সেগুলোরও ডিফারেন্ট আছে। তার মধ্যে ফ্লুটিকাজনটা কিরকম, ফ্লুটিকাজনটা কিন্তু পোটেন্ট প্লাস লঙ্গার অ্যাক্টিং। ঠিক আছে, আর অন্যটা বুডেসোনাইড শর্ট অ্যাক্টিং, কুইকলি অ্যাক্টিং। ঠিক আছে, তাহলে আমি যখন কোনো বাচ্চা ধর নিতে এসছে অ্যাসমাটিক এসে, তখন আমরা কিন্তু উইল প্রেফার ইনহেলড যেটা হ্যাঁ, এখন আর নতুন যে অ্যাসমার যে এটা এসে, তখন আমরা ইনহেল কর্টিকোস্টেরয়েড এখন আর দিই না। ইজ এ নট লাভা তো এতে দেয়া হয় না। লাভাটা কখন দেয়া হয়, এক্সাজারবেশন লাভা দেওয়া হয় কি অ্যাকিউট এক্সাজারবেশনে কি লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর দেবো নাকি শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর দেবো? শর্ট অ্যাক্টিং দেবো, তাড়াতাড়ি যেটা কাজ করছে। আমার তো তখনকার রিলিফ চাই, ইমিডিয়েট রিলিফ চাই। অ্যাকিউট যখন এক্সাজারবেশন হচ্ছে, স্টেটাস অ্যাজমেটিকাস কি অ্যাকিউট এক্সাজারবেশন, এবং শর্ট অ্যাক্টিং আর আলট্রা ফাস্ট অ্যাক্টিং ড্রাগ দিতে হবে। তখন আমাদের সাবা দিতে হবে, মানে শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরস দিতে হবে। সেই জন্য আমরা লিভোসালবুটামল প্রেফার করি, কিন্তু তখন আমরা লং অ্যাক্টিংগুলো দিই না, তাই না? লং অ্যাক্টিংগুলো তখন আমি দিলে কী লাভ? তখন লং অ্যাক্টিং মানে আমি দেরিতে শুরু করছে ড্রাগটা শুরু করা, পরে আমি করবো, তো দ্যাট উইল অ্যাক্ট মোর বেটার এজ আ কন্ট্রোলার ড্রাগ, মানে যাতে পরে না হয় সেটাকে করবে। কিন্তু শর্ট অ্যাক্টিংগুলো উইল একটা হ্যাঁ, তাহলে শর্ট অ্যাক্টিং দেবো অ্যাজমাতে। আচ্ছা, কিন্তু এখন যেটা দেয় সেটা হচ্ছে যে এখন যেহেতু আমরা ওরাল মানে ওরাল না ইনহেলেশনাল কর্টিকোস্টেরয়েড অ্যাজমাতে দিই না এখন আর, রিসেন্ট গাইডলাইন্সে আমরা আইভি প্রেফার করি। ঠিক আছে, কিন্তু সব বাচ্চাকে দিই না। ধর যাদের মাইল্ড এক্সাজারবেশন হয়েছে, তাদের আমরা ফার্স্টে কি দিলাম, পেশেন্ট আসলো অক্সিজেন দিলাম, তার সঙ্গে ইনহেলড ব্রঙ্কোডাইলেটর দিলাম, কমলো না, তখন আমরা এটাকে আমরা দেবো হচ্ছে হাইড্রোকর্টিসন। কতটা করে ডোজ দেবো, 4 mg per kg। ঠিক আছে, ওকে, মনে থাকবে 4 to 6 mg per kg করে দেওয়া যায়। হাইড্রোকর্টিসনের আরেকটা ইনফ্লামেটরি অ্যাকশন যেটা আছে, অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন, সেটাতে ইউজ করা হয় হচ্ছে ইন শক অ্যাজ ওয়েল। সেপটিক শকে অনেক সময় আমরা হাইড্রোকর্টিসন দিই, বাট সবসময় হ্যাঁ, কিন্তু আমি আবার একটা অ্যান্টি ইনফ্লামেটরি আবার স্টেরয়েড দিচ্ছি, বডির ইমিউনিটি কমে যাচ্ছে, তো এত কিছু কেন করছি? অলরেডি তো আমি তো চাই বডি ফাইট করুক। ইনফ্লামেশনটা কেন হয় বডিতে? তো ফাইট দ্য ইনফেকশন। তো সেই ইনফেকশন ফাইট করার সময় আমি আবার তাকে আরো কমিয়ে দিচ্ছি হাইড্রোকর্টিসন দিয়ে, কেন? কারণ হচ্ছে শকে দেখা যায় যে ইটস লাইক এ ভিসিয়াস সাইকেল। মানে কি, বডি চাইছে যে অর্গানিজমটা মরে যাক, করতে গিয়ে বেসিক্যালি নিজের অর্গানগুলোকেও ড্যামেজ করে ফেলছে। বাইরের এজেন্টটাকে তো মারছেই, তার সঙ্গে লোকাল এগুলো হয়ে যাচ্ছে। সবসময় তখন অটো অ্যান্টিবডি তৈরি করছে তা নয়, ওইটা ধর করতে গেলে হয় না, বাইস্ট্যান্ডার অ্যাকশনে ওইগুলো সব বাকিগুলো অসুবিধা হচ্ছে। ঠিক আছে,
তাদেরকে সেই জন্য আমরা কোনো শক হলে ওটাকে অ্যাজ আ বডি, যে যাতে বাইস্ট্যান্ডার্ড কোনো ইয়ে না হয়, সেগুলো আমরা ক্ষতি না হয় সেজন্য আমরা ওটা আলাদা করে দিই। ঠিক আছে। আর একটা জায়গায় আমরা হাইড্রোকর্টিসন দিই, সেটা হচ্ছে সেরিব্রাল ইডিমা। ধর কোনো টিউমার আছে, ঠিক আছে, এবার টিউমারের পাশে ওটা কি করে, চারিদিকের ব্রেনগুলোতে চাপ করছে, এবার সেই চাপের জন্য ওখানে তোর ফুলে যাচ্ছে, লোকাল ইডিমা হচ্ছে। সেই লোকাল ইডিমাটা কমানোর জন্য আমরা অনেক সময় ইন্ট্রাক্রেনিয়াল টেনশন কমানোর জন্য উই গিভ হাইড্রোকর্টিসন। ম্যানিটল কিভাবে কাজ করে? তো কাদেরকে ম্যানিটল দেবো আর কাদেরকে হাইড্রোকর্ট দেবো, কি মনে হয়, কেন দেবো না? বল। তখন অলরেডি ইন্টারটেনিয়াল টেনশন মানে ওটা আইসিটি তো মানে বেড়ে যাবে, মানে আরো বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? বলবে তো আগে ফার্স্ট টাইম আমি দেব না ইন্টারটেনিয়াল এবারে যদি নাম হয় তাহলে স্ট্রোক বা এতে আমি দেব ম্যানিটল দেবো না। কেন দেবো না? হেমারেজিক স্ট্রোকে কি হয়েছে বলতো ব্যাপারটা? তারপর কি করে? আইসিটি তো স্ট্রোকের জন্যই বেড়ে আছে, স্ট্রোকের জন্য কেন দেব না? আচ্ছা, ম্যানিটলের এমনিতে কাজ কি? ম্যানিটলিজম অর্ডারটাকে টানবে। কোথা থেকে টানবে? এই এই কনসেপ্টটা। আচ্ছা শোন, ম্যানিটল একটু এসিটা অফ করে দাও না, ঠান্ডা লাগছে ভীষণ, কাঁপছি রীতিমতো। তাই ছেড়ে দেবো? আচ্ছা ছেড়ে দিচ্ছি। যা যা যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, এইগুলো ধর ম্যানিটাল মলিকিউল, ঠিক আছে। মনিটলের কাজ হচ্ছে, এখানে বেশি বেশি ম্যানিটল আছে মানে এই ব্লাডগুলো ভেতর দিকে, এই ব্লাড না, ওয়াটারটা টানছে। এবারে যেখানে তোর ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বেড়ে আছে সেখানে ব্রেনটা ফুলে আছে। তো ব্রেনটা যখন ফুলে আছে, আমি সেই ব্রেনের ভেতরের ওয়াটারটা থেকে, এটা থেকে আমি ভেতরে টেনে নিলাম, তাহলে আমার এখানে ফোলাটা একটুখানি শুকিয়ে গেল। দিয়ে সেইভাবে এটা তোদের জন্য এইটাই মেকানিজম, যে অসমোটিক ডায়োরেসিস যেহেতু করছে, এখানে যে জমা জলগুলো আছে সেগুলোকে টেনে নিয়ে ভেতরে নিয়ে ও বাইরের দিকে চলে যাচ্ছে, দিয়ে কিডনি দিয়ে বার করে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এবারে ধর হেমারেজিক স্ট্রোকে কি হচ্ছে, এখানে অলরেডি ব্লাড ক্লট হয়ে আছে। হেমারেজিক স্ট্রোক নর্মাল স্ট্রোকে ধর, নর্মাল ক্লটে কি হয়েছে, এখানে একটা লিশন টাইপ আছে, কোনো একটা মানে ইনফাক্ট হয়েছে, অথবা এখানে ধর কোনো টিউমার আছে, সেখানে কি হবে, এখানে আশেপাশে বেশি ইনফ্লামেশনের জন্য বেশি জল আছে, সেই জলটাকেও টেনে নিল, দিয়ে কমিয়ে দিচ্ছে, দিয়ে ওটার প্রেশার কমাচ্ছে। এবারে হেমারেজিক স্ট্রোকে কি হচ্ছে, এখানে কিছু ড্যামেজড ভেসেলস আছে, সেই ড্যামেজ ভেসেলস দিয়ে, তাহলে তো এখানে তো ব্লাড ভেসেলটা ইনট্যাক্ট, কিন্তু যখন ড্যামেজ ভেসেল, তখন এই ড্যামেজ ভেসেল দিয়ে ম্যানিটলটা ভেতরে ঢুকে যাচ্ছে তোর মধ্যে, এখানে অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে, এইখানে যে অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে, সে আবার অন্য জায়গা থেকে ওখানে ব্লাড, ওখানে আরো বেশি কসমেটিকলি অ্যাক্টিভ হয়ে গিয়ে ওখানে সুয়েলিং বাড়িয়ে দিচ্ছে। বুঝতে পেরেছিস? জাস্ট লিক করে বাইরে বেরিয়ে যাচ্ছে বলে, যেই একটা প্যাকেট থেকে বাইরে বেরিয়ে গেল, যেখানে বেরিয়ে গেল সেখানেও জল টানতে শুরু করবে। বুঝেছিস? তাই জন্য হেমারেজিক স্ট্রোকে বা ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজিক কিছু কিছু স্পেসিফিকই আছে, যেখানে জানি যে ওখানে অ্যাক্টিভ ব্লিডিং এখনো হচ্ছে, সেরকম জায়গায় আমি ম্যানিটল দেবো না। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাট্রোপিন, অ্যাড্রিনালিন আর হাইড্রোকর্ট আর এনএস আর ওইগুলো। সোমবারে তো তাপস সাবুই স্যার আছে, কি আছে? তো সাবুই স্যার।